স্বাগত বাংলাদেশ এখনে আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। আমার সাথে কথা বলতে স্টুডিওতে আছেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডি-ক্যাবের সভাপতি মাসুদ করিম এবং এরপরে যোগ দিবেন দ্য ইন্ডিপেন্ডেন্টের বার্তা সম্পাদক মীর মোস্তাফিজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি কিছুদিন করিম। গত কিছুদিন ধরে যে বিষয়টি ইউরোপের যে শরণার্থী সংকট চলছে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। স্মরণকালের সবচেয়ে বড় সংকট বলা হচ্ছে, যেখানে আমরা জানি যে মানব সভ্যতার ইতিহাসটাই আসলে অভিবাসন যে ইতিহাস সেটা বলা হয়। সেখানে এই সংকটটা কি কারণে তৈরি হলো এবং এটাকে কেন সংকট বলা হচ্ছে আপনার কি মনে হয়? এটা আপনি জিনিসটা অভিবাসন এবং এখানে একটা বিতর্ক হচ্ছে অভিবাসন নাকি শরণার্থী। অভিবাসন জিনিসটা হলো যে ইকোনমিক কারণে যারা অর্থনৈতিক উপার্জনের জন্য যারা দারিদ্র্যের কারণে যারা যাচ্ছেন তারা অভিবাসী। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যারা যাচ্ছেন মোস্ট অফ দেম ফ্রম সিরিয়া, যেখানে আপনার আইএসের যে একটা যুদ্ধ অবস্থা চলছে সেই কারণে, তার সঙ্গে লিবিয়াতেও এখন গাদ্দাফির পতনের পর সেখানেও যুদ্ধ পরিস্থিতি। এই কারণে এখানে আফগানিস্তানে তো এখন আগের চেয়ে অনেক স্টেবল সিচুয়েশন, কিন্তু ওইখানে লিবিয়াতে গাদ্দাফির পতনের পর সেখানে 2-3টা সরকার, ওখানে কোনো সরকার নাই, একটা বিশৃঙ্খল অবস্থা। সেখানে গোলাগুলি হচ্ছে। আমাদের দেশের লোকজন যারা ওখানে ওয়ার্কার হিসেবে গেছেন তারাও সেখানে মারা গেছেন, কেউ কেউ, আবার কেউ কেউ ওখানে পাড়ি দিচ্ছে। ওখানে মাঝখানে ভূমধ্য সাগর, ওইখানে পাড়ি দিচ্ছেন তারা, এবং পাড়ি দিয়ে তারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে প্রথমেই তারা গ্রিস কিংবা ইতালিতে ঢুকছেন। মূল টার্গেট হলো ফ্রান্স কিংবা জার্মানি, এই সমস্ত দেশগুলিতে। তো এখানে আসলে নিরাপত্তার অভাবে তারা যাচ্ছেন। তো সেই অর্থে আমরা এটাকে অভিবাসী সংকট না বলে আমরা বলতে পারি যে এটা একটা শরণার্থী সমস্যা, একটা রিফিউজি প্রবলেম। আমাদের এই যে কয়েকদিন আগে যে নৌকা ডুবলো ভূমধ্য সাগরে লিবিয়ার কাছে, ওই উপকূলে আপনি দেখবেন যে বাংলাদেশি যে কয়জন মারা গেছেন তাদের বেশিরভাগ কিন্তু ওইখানে ওয়ার্কার হিসেবে যান নাই। 2-1টা ফ্যামিলি দেখবেন যে ওনারা ওখানে স্থায়ীভাবে বসবাস করছেন, ওখানে লিগালি থাকছেন, ওখানকার সিটিজেন, ওখানে ছেলে মেয়েদের জন্ম। সুতরাং ওইখান থেকেও তারা নিরাপদ বোধ করছেন না বলেই যাচ্ছেন। তো সেখানে যদি সিকিউরিটির প্রবলেমে কেউ যান, কোনো পারসিকিউশনের জন্য সেখানে তার দেশ ত্যাগ করেন, স্থান ত্যাগ করেন, তাহলে সেটা শরণার্থী সমস্যা। জি, আমি মোস্তাফিজুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত ইউরোপে যে শরণার্থী সংকট সেটা বিষয়ে কথা বলছিলাম। আপনার কি মনে হয় যে এই সংকটটা এই মুহূর্তে তৈরি হওয়ার পিছনে কি ধরনের কারণগুলো ভূমিকা রাখতে পারে? এটা মাসুদ ভাই যেটা বললেন, আসলে মূলত এটা শরণার্থী সমস্যা। এটা ঠিক অবৈধ অভিবাসন বা আমরা গতানুগতিক যে অভিবাসন টার্ম শব্দটা ইউজ করি যে অর্থে, সে অর্থে এটা নয়। কারণ এখানে অনেকগুলোই ব্যাপারের একটি হচ্ছে জিওপলিটিক্যাল পরিস্থিতি। আপনি জানেন যে আমাদের এখন যে ভূ রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, সেই বিষয়টা অবধারিতভাবে এটা অনেকেই যারা বিশেষজ্ঞ আছেন তারা বলেছিলেন যে এটা প্রেডিক্টেবল, মানে এটা আগে থেকে অনুমান করা হচ্ছিল যে এই সমস্যাটা তৈরি হবে। এবং এইটার 3টি জায়গা আপনি জানেন যে ইরাক, লিবিয়া এবং সর্বশেষ সিরিয়া। তো ইরাকের সমস্যা, এটার পেছনে অনেকে বলে থাকে যে এটা বিশেষ করে পশ্চিমা দেশগুলো তাদের যে ইন্টারভেনশন, ইরাকের যে শাসক ছিলেন সাদ্দাম হোসেন, ঠিক তারপরেই দেখেন আপনি লিবিয়াতে মুয়াম্মার আল গাদ্দাফি ছিলেন, এবং সর্বশেষ সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদ। তো এই 3টি দেশেই পশ্চিমা দেশগুলো চেয়েছিল যে তাদের ওইখান যে একনায়ক, তথাকথিত তাদের ভাষায় একনায়ক, এই শাসকগুলি তাদের উৎখাত করার পরে ওখানে একটি গণতান্ত্রিক আন্দোলনের সূচনা হয়েছিল, এবং তারা বলেছিলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই তাদের এখানে সামরিক আগ্রাসন তারা করেছেন। বাট এটার পরিস্থিতি মানে ফলাফলটা কিন্তু হয়েছে ভয়াবহ। ফলাফল যেমন এখন যেটা মধ্যপ্রাচ্যের যারা বিশ্লেষক তারাও বলছেন যে কোনোটাই কিন্তু ইতিবাচক হয়নি। বিশেষ করে ইরাকে তো হয়নি। ইরাকে আপনি দেখেন যে ওখানে গৃহযুদ্ধ শুরু হয়েছে। এরপরে লিবিয়ার কথা, লিবিয়াতে একই অবস্থা। ওখানে উনি বললেন যে ওখানে আসলে কোন সরকারটি যে বৈধ, এটাই এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তারপরে সর্বশেষ সিরিয়াতে কিন্তু মানে মজার বিষয় হলো সিরিয়াতে মানে পশ্চিমা আগ্রাসনটা সফল হয়নি। এই কারণেই এটা রাশিয়া এবং চীন এবং ইরান এদের ঘোর আপত্তি ছিল। বিশেষ করে রাশিয়া হচ্ছে সিরিয়ার বহু পুরনো মিত্র, এবং যখন আপনি এটাও জানেন যে একবার কিন্তু ঘোষণা হয়ে গিয়েছিল যে মার্কিন যুদ্ধজাহাজ সিরিয়ার উপকূলে যাবে, কিন্তু পরবর্তীতে এখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার কড়া
প্রতিবাদ এবং তার বলা যায় প্রত্যক্ষ হস্তক্ষেপের কারণেই মার্কিন সেই উদ্যোগটি আর সফল হয়নি। এবং তারপরে যেটা হলো সেটা আপনি দেখেন যে ওইখানে পরোক্ষভাবে সহায়তা দেওয়া শুরু করেছিল, বিশেষ করে সুন্নি বলয় যেটা আমরা বলি, সৌদি আরব, কাতার বা ইউএই, এই বলয়টি। এবং এখানে মার্কিন সহায়তা তো ছিলই, পশ্চিমা দেশগুলোর সহায়তা ছিলই। এখন যেটা বলা হচ্ছে যে আইএস এর যে উত্থান, তারা সিরিয়ার একটি অংশ এবং ইরাকের একটি অংশ দখল করেছে এবং এই উত্থানের পেছনে কিন্তু এই আগ্রাসনটা একটা বড় কারণ। জি, আমি একটা ছোট বিরতি থেকে এসে আপনাদের কাছে এই বিষয়গুলো একটু বিস্তারিত শুনবো, এবং বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং নেটোর যে কিছু যুদ্ধ নীতি আমরা দেখেছি সেগুলো ভুল বলা হচ্ছে এখন অনেক ক্ষেত্রে, সেগুলো সম্পর্কে শুনবো ছোট্ট একটা বিরতি থেকে এসে। বিরতি নিয়ে ফিরছি 40 সেকেন্ডের পরে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। মাসুদ করিম, আমি একটু আপনার আগের কথা প্রসঙ্গে বলতে চাই। আপনি বলছিলেন যে নিরাপত্তার অভাব অনেক বড় একটা কারণ এই ওভারঅল শরণার্থী বিষয়টাতে। আমি একটু বাংলাদেশের কনটেক্সটে আপনার কাছে জানতে চাইবো, বাংলাদেশে কিছুদিন আগে মালয়েশিয়া যাওয়ার জন্য যে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের বিষয়টা সবার সামনে আসলো, তখন রোহিঙ্গাদের একটা বড় অংশ কি কারণে যাচ্ছে বা যেতে চায় সেটা আমরা জানি। আমরা অনেক বাংলাদেশিকেও দেখেছি যা বাংলাদেশে যে যদিও কোনো যুদ্ধাবস্থা নেই বা কোনো রকম নিরাপত্তার অভাবজনিত বিষয়গুলো নেই, সেক্ষেত্রে এই ধরনের মাইগ্রেশনের ক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে বাংলাদেশিদের? এখানে তো এটা ইউরোপেরটার এখানেরটা এক কনটেক্সট না, এখানে কোনো যুদ্ধ নাই। ইভেন বার্মিজ যে রিফিউজি যারা রোহিঙ্গারা আসছে, তারাও যারা এখানে আসছে মোটামুটি তাদের উপরে কোনো পারসিকিউশন, কোনো অত্যাচার নিপীড়ন নাই, কিন্তু তাদের হয়তো অর্থনৈতিক কারণে এখানে যাচ্ছে। এখানে যে জিনিসটা আমি বলবো যে আমাদের দেশে ওনারা যারা ওখান থেকে আসছেন এবং আমাদের দেশ থেকে আসছেন, আমাদের দেশ থেকে যাচ্ছেন, মূলত প্রধানত অর্থনৈতিক কারণে যাচ্ছেন। এক হলো যে তারা বিদেশে যেতে চান। এখন বিদেশে যাওয়ার বৈধ পন্থাগুলি কিন্তু রীতিমতো বন্ধ। অনেক দেশে আমরা বৈধভাবে যত লোক যেতে যাওয়া যাচ্ছে না। আর দ্বিতীয় হলো অবৈধ পন্থায় সারা দেশব্যাপী একটা দালাল নেটওয়ার্ক তৈরি করছে যারা মানব পাচার করছে এই পথে, এই সমুদ্র পথে। বঙ্গোপসাগর থেকে তারা নৌকায় করে, বড় নৌকায় করে তুলে তারা ব্যাংককে, ওই থাইল্যান্ডের অরণ্যে আপনাদের গণকবর পাওয়া গেল, সেখানে নিয়ে নির্যাতন নিপীড়ন করে টেলিফোন করে যে এখানকার দালালের কাছে টাকা পে করতে হবে, না হলে তার রক্ষা নেই। এবং সেখানে অনেকেই না খেয়ে মারা যাচ্ছে। এবং তারপরে কারো কারো হয়তো এই মালয়েশিয়ার কোনো একটা সীমান্তে, মনে করেন লঙ্কাবিতে কিংবা কাউরে কাউরে আবার অন্যান্য জায়গা দিয়েও তারা এখানে পাচার করছে। এই যে ব্যবস্থাটা, এটার একটা বড় কারণই হলো অর্থনৈতিক এক। আর দ্বিতীয় কারণটা হলো যে এখানে প্রবঞ্চনা এবং মানুষের যে সচেতনতার অভাব। এখানে এই দালালগুলি তারা একসময় তো প্রথমেই তারা নিত যে অর্থনৈতিক কিছু টাকা টোকা নিয়ে, এখন তারা কোনো টাকা নিচ্ছে না। এখন বলতেছে যে সব জায়গায়, একসময় তো শুধু কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ, শাহপুরীর দ্বীপ, আশেপাশের এলাকার লোকজন যেত, এখন এটা সারা দেশ থেকে যাচ্ছে। জি, আমি একটু আপনাকে থামাতে চাইবো। আমাদের মধ্যে কি একটা মানসিকতা এরকম আছে যে বিদেশ মানেই ভালো, বিদেশ সেটা যে দেশই হোক, আমরা বিদেশে যে অনেক বেশি পরিশ্রম করছি সেই পরিশ্রমটা আমরা দেশে করতে যাচ্ছি না, এই ধরনের মানসিকতার বিষয় আছে কিনা? এই ধরনের মানসিকতা একটা আছে। এই কারণে আমি বলবো যে যারা বিভিন্ন সময় বিদেশ গিয়েছেন, আমাদের এখানে পরিশ্রম করে যে টাকা উপার্জন করেন তারা সেটা খরচ করে ফেলেন, বিদেশে যাওয়ার পরে টাকাটা সঞ্চয় করে রাখেন। তো সেই টাকা থেকে কিছু সাকসেস স্টোরিও আছে। আপনি যদি সিলেটে যারা বিদেশে যায় বা চিটাং এলাকায় বা নোয়াখালী এলাকায়, আপনি দেখবেন যে তারা কেউ কেউ টাকা পাঠিয়েছেন, সেখানে বাড়ি ঘর তৈরি করেছেন গ্রাম অঞ্চলে, কেউ কেউ ভালো করছেন। বেশিরভাগ ক্ষেত্রে এই যারা অবৈধ পথে গেছেন তারা প্রতারিত হয়ে তারা নিঃস্ব হয়েছেন, কিন্তু কিছু কিছু সাফল্যের স্টোরি তাদেরকে অনুপ্রাণিত করছে বিশেষ করে। এবং এখন যখন বলা হচ্ছে যে আমাদের দেশের ভিতরে কর্মসংস্থানের একটা বিরাট অভাব, আপনি যদি যে পরিমাণ মানুষ আমাদের জনগোষ্ঠী, সেই পরিমাণ কর্মসংস্থান, ছোট ছোট ইন্ডাস্ট্রি করা বা সব সরকারি কর্মসংস্থান, এগুলির খুব অভাব। এই কারণে অনেকেই বিদেশে যেতে চাইছেন এবং সেইখানে
আপনি যে বিদেশে গেলে ভালো হবে, মোহ হবে, সেটা আছে। কিন্তু এই সমস্ত যারা ওয়ার্কার হিসেবে যাচ্ছেন, যারা অভিবাসী হিসেবে যাচ্ছেন বিশেষ করে, তাদের মধ্যে মূলত বেঁচে থাকার তাগিদে তাদের এখানে অর্থনৈতিক। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। ছোট্ট বিরতি নিয়ে আসি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। দর্শক, আমাদের সাথে যোগ দিয়েছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শরণার্থী সংকট নিয়ে কথা বলছিলাম, ইউরোপে যেটা চলছে। আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি পুরো বিষয়টা, এই পুরো ঘটনাটার দায়বদ্ধতা কার, আপনি কি বলবেন? এটা তো আসলে বড় মোটা দাগে যদি বলি, তাহলে এই দায়বদ্ধতা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের। উন্নয়ন সংকট, হ্যাঁ, আন্তর্জাতিকভাবে শরণার্থী কেন হয়? অর্থনৈতিক কারণে, বৈষম্যের কারণে, আয় বৈষম্য অথবা দারিদ্র্যের কারণে, এবং পশ্চাৎপদতার কারণে। এই কারণগুলো, হ্যাঁ, নিরাপত্তা, তারপর হচ্ছে এখানে অনেক সময় শোষণ, বঞ্চনা এবং রাজনৈতিক হানাহানি, মারামারি, তারপরে ধর্মীয় উন্মাদনা, এরকম অনেকগুলো কারণে কিন্তু শরণার্থী হয়। তারপরে এখন আরেকটা উপসর্গ যোগ হয়েছে, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য পারিপার্শ্বিক কারণে মানুষ শরণার্থী হয়ে যাচ্ছে। এখন এর দায় কার? এর দায় হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের। এর দায় হচ্ছে ভৌগোলিকভাবে, বিশেষ করে যেসব দেশ উন্নত সেসব দেশের অর্থনৈতিক উন্নয়নের যে সূত্র, সেই সূত্র না মানার কারণেই কিন্তু শরণার্থী সংকটটা তীব্রতর হচ্ছে। কোন সূত্রটার কথা বলছেন? যেমন পৃথিবীর বহু দেশে অর্থনীতি, যে বাজার অর্থনীতি, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে বাজার অর্থনীতি চালু আছে। বাজার অর্থনীতির সূত্র হচ্ছে যে চাহিদা এবং সরবরাহের মধ্যে একটা বলা যায় ভারসাম্য থাকবে। সেই ভারসাম্যটা যখন হারিয়ে যায়, হ্যাঁ, চাহিদার সঙ্গে সরবরাহটা যদি মিল না হয়, গরমিল হয়, এবং সেখানে যদি বাজার কার্যকর যদি না থাকে, বাজারের কতগুলো নিয়ম আছে, মানে রুলস অফ দ্য গেম যেগুলো, সেগুলো যদি না মানা হয়, এবং প্রতিযোগিতাটা যদি মানে সুষম না হয়, সম প্রতিযোগিতা যদি না হয়, অসম প্রতিযোগিতা যদি হয়, তখন অনেকগুলো সংকট দেখা দেয় এবং আয় বৈষম্য দেখা দেয়। তারপরে হচ্ছে কর্মক্ষেত্রে, প্রবেশের ক্ষেত্রে বৈষম্য দেখা দেয়। যেমন ধর্মীয় কারণে অনেককে হয়তো ডিপ্রাইভ করা হলো, অথবা এই বিষয়গুলো শরণার্থী তৈরিতে কিভাবে ভূমিকা রাখে, একটু ছোট করে যদি বলেন। শরণার্থী তৈরিতে ভূমিকা রাখে এভাবে যে যখনই মানুষ এক জায়গায় কাজ না পায়, তখন সে কিন্তু আরেকটা জায়গায় চলে যেতে বাধ্য হয়। এনফোর্সড, যেটা ফোর্সড মাইগ্রেশন। হ্যাঁ, শরণার্থী কেন হয় মানুষ? যখন সে কাজ পেল না, অথবা সেখানে একটা সংকট সৃষ্টি হলো, আর্টিফিশিয়াল অথবা পলিটিক্যাল অথবা ইকোনমিক ক্রাইসিস। হ্যাঁ, সেই ক্রাইসিসগুলো থেকে উত্তরণের জন্যই কিন্তু সে দূর দেশে পাড়ি দেয়, অথবা ভৌগোলিক সীমাটা ছাড়িয়ে অন্য একটা জায়গায় যায়, যেটা কিন্তু অনিশ্চিত একটা যাত্রা। সেই অনিশ্চিত যাত্রা কখন সে যাবে? যখন সে বাধ্য হয়, অথবা উৎস আয়ের জন্য, উৎস মুনাফার জন্য, উৎস জীবন যাপনের জন্য সে কিন্তু শরণার্থী হয়। জি, আমি আপনার কাছে ফিরবো। মুস্তাফিজুর রহমান, আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে শরণার্থী সংকটটার মুখোমুখি হয়েছে এখন ইউরোপে আমরা জানি সাধারণত খোলা বাজার, যেটা মুক্ত বাজার অর্থনীতি বলি আমরা, সেক্ষেত্রে এই শরণার্থী সংকটের কোনো প্রভাব কি সেই মুক্ত বাজার অর্থনীতিতে পড়তে পারে কিনা, আপনার কি মনে হয়? এটা নেতিবাচক এবং ইতিবাচক দুই ধরনের প্রভাবই মানে পড়বে। মানে যারা বিশ্লেষক তারা বলছেন, যেমন আজকে যেমন আপনি দেখবেন যে 20,000 শরণার্থী বা অভিবাসী আমরা যেটাই বলি না কেন, তারা সকালবেলা আজকে জার্মানিতে পৌঁছেছে।
অস্ট্রিয়া হয়ে জার্মানিতে পৌঁছেছে হাঙ্গেরি থেকে। এখন আজকে একটি স্টেটমেন্ট দিয়েছে জার্মানির শিল্পপতিদের একটি অংশ, তারা এটাকে স্বাগত জানিয়েছে এবং তারা কিন্তু বলছে যে জার্মানিতে আসলে শ্রম অনেক, যেহেতু আপনি জানেন যে অনেক লেবার কস্ট অনেক বেশি, তারা বলছে যে এটি জার্মান ইকোনমিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। যেহেতু জার্মান ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে শ্রমিক দরকার, তারা মনে করছে যে এইখান থেকে তারা কিছু শ্রম অনেক সস্তায় পাবে। আবার পাশাপাশি হাঙ্গেরি বা যারা কম উন্নত দেশ, তারা কিন্তু জিনিসটাকে খুব বলছে যে এটা নেতিবাচক প্রভাব পড়বে, কারণ তারা নিজেরাই আনএমপ্লয়মেন্টের বা বেকারত্বের সমস্যা তাদের এই সমস্ত দেশগুলিতে আছে। আবার ব্রিটেন, রাজনৈতিকও একটা প্রভাব আছে, রাজনৈতিকভাবে নেতিবাচক প্রভাব আপনি ব্রিটেন, ইতালি বা গ্রিস যারা ইতিমধ্যে চরম অর্থনৈতিক মন্দার ভিতরে যাচ্ছে। আপনি জানেন যে গ্রিস কতদিন আগে তারা দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তো এই সমস্ত দেশগুলিতে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া আছে, তাদের মানে সাধারণ যারা জনগণ তাদের দেশে, তারা কিন্তু এই বিষয়টা ঠিক অ্যাকসেপ্ট করতে পারছে না। যদিও মানবিক কারণে বলা হচ্ছে যে ওই সমস্ত দেশে যে সিভিল সোসাইটি, তারা কিন্তু ব্রড, আপনি যদি মানে মোটা দাগে দেখতে গেলে বুদ্ধিজীবীদের অংশটা বা সিভিল সোসাইটি, তারা এই অভিবাসীদের স্বাগত জানানোর জন্য তারা বলছেন যে উচিত রাষ্ট্রের প্রত্যেকটা দেশে, ইতালিতে, গ্রিসে, যদিও তারা নিজেরাই অনেক অর্থনৈতিক সংকটের মধ্যে আছে। তো এই যে বিষয়টা আমরা তখন যেটা বলছিলাম যে আসলে এইটা যেমন ব্রিটিশ প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বললেন যে আসলে আমরা মানবিকভাবে দেখলাম, কিন্তু এটা শেষ কবে? এটাও একটা বড় প্রশ্ন এখন দাঁড়িয়েছে যে এই সমস্যাটা শেষ যদি না হয়, যদি এরকম দেখা যায় যে শরণার্থী আসছেই, তো একসময় তো দেখা যাবে পুরো ইউরোপেও এদের ঠাঁই হচ্ছে না। তো একটি অংশ আবার চাচ্ছে যে এইটার মূলে যেতে, মাসুদ ভাই যেটা বলছিলেন যে, বা কামরুল ভাই যেটা বলছিলেন যে নিরাপত্তার যে বিষয়টা রয়েছে সেই জায়গাটিতে জিনিসটা অ্যাড্রেস করতে, যে যুদ্ধ যদি বন্ধ না করা যায়, যুদ্ধ যদি চলতেই থাকে, তাহলে তো আরো শরণার্থী আসবে। জি, আমি আসলে এটা শেষ কথা, এই প্রশ্নটা আমি আসবো আপনাদের কাছে একটু পরে। একটা বিরতি থেকে এসে আপনাদের সাথে আরো কথা বলছি। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। মাসুদ করিম, আমি তখন একটা প্রশ্ন করেছিলাম, এটার উত্তরটা নেওয়া হয়নি, যে ইউরোপ, আমেরিকা বা নেটো যে যুদ্ধ নীতিগুলো অনুসরণ করেছে এইসব দেশগুলোতে, তারা আসলে নিজেদের ভুলটা তারা এখন বুঝতে পারছে কিনা, আপনার কি মনে হয়? এটা তো বুশের ভুল। বুশে যে যুদ্ধটা ইরাকে শুরু করেছিল, এরপরে যে স্প্রিং, আরব বসন্ত, সরকার সরাই দিলে ওখানে গণতন্ত্র রিপ্লেস হবে, সেই ফর্মুলা ভুল। না কোনো একটা দেশে গণতন্ত্র রিপ্লেস তারা করতে পারে নাই, না মিশরে, না তিউনিসিয়ায়, না লিবিয়ায়, না এই যে সমস্ত এখন তো ওখানে তো যাচ্ছি না ভয়, এই যে সিরিয়াতে, যেখানে আইএসরা তারা মোটামুটি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য একটা বিরাট ব্রুটালিটি করছে সেখানে মুসলমানের নাম নিয়ে। এটা পুরাপুরিভাবে ভুল, ওয়েস্টার্ন ভুল। গণতন্ত্র চাপানো যায় না। গণতন্ত্র যদি জনগণ চায়, সেখানে মানুষ যদি ফাইট করে, তারা যদি সেটাকে নিজের থেকে আনে, বাইরের থেকে কেউ কোনো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না। এটা আরো স্প্রিং এর মাধ্যমে এটা প্রমাণ হয়েছে, এবং এটা একটা নতুন ক্রাইসিসের সৃষ্টি হয়েছে, যে ক্রাইসিস এখন বিশ্ব এখন খুব চিন্তিত হয়ে পড়েছে। আপনারা দেখেন, এই যে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে যাচ্ছে সব মানুষ ইউরোপের দিকে, মানে মানুষ এই যুদ্ধের জন্য, এদের ভুল নীতির কারণে আজকে মানুষের উপরে এটা তারা চাপিয়ে দিয়েছে। তখন আমরা মনে করি আজকে তারা যে জিনিসটা চাপিয়েছে, সেখান থেকে ফিরে আসার জন্য তাদের ভূমিকা দরকার। তারা কিভাবে এই সমস্যা থেকে সমাধান করবে, এই আশ্রয়হীন মানুষদের তাদেরকে আশ্রয় দিতেই হবে, এবং একই সঙ্গে ফিউচারে ওই এলাকায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার জন্য ওই দেশের জনগণকে ডিসাইড করার সুযোগ দিতে হবে। এখানে কোনো অবস্থায় করার সুযোগ হবে না। আরেকটা জিনিস আমি বলবো, যে স্বস্তিদায়ক খবর, যে জার্মানি এবং অস্ট্রিয়া তারা অভিবাসীদের গ্রহণ করতে রাজি হয়েছে, এবং এটা আমার মনে হয় যে একটা পরিস্থিতিটাকে ভয়াবহ মানবিক বিপর্যয় থেকে কিছুটা রক্ষা করবে। এবং এটা এই কারণে বলবো যে মানবিক বিপর্যয় তো আছেই, তার সঙ্গে ইউরোপের যে নীতি, তারা যে মানবাধিকার নীতি, এবং তারা যে তাদের মূল পলিসির থেকে এটা কিন্তু ব্যাপক
বিচ্যুতি হতো যদি তারা এখানে ক্র্যাকডাউন করতো। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে যে আসলে কতদিন পর্যন্ত বা কতগুলো শরণার্থীকে তারা এভাবে, মানে এটা নিয়ে তো তাদের কোনো পরিকল্পনা থাকে? আমার মনে হয় এই ব্যাপারে একটা গ্লোবাল অ্যাকর্ডে যেতে হবে। এই সমস্যাটা এখন কোনো এক দেশের একক সমস্যা নয়। তো আমার মনে হয় যে এই সমস্ত দেশগুলিকে আন্ডার ইউনাইটেড নেশনস মানে এখানে বসা দরকার যে এই সংকট থেকে কিভাবে সমাধান করা যায়। এখানে অনেকেই বলছেন যে ইউরোপে যাচ্ছে ঠিকই, কিন্তু আশেপাশে অনেক ধনী আরব রাষ্ট্রগুলি আছে, তারা এদেরকে কেন নিচ্ছে না? সেইখানে আমার মনে হয় একটি বাধ্যতামূলক চুক্তিতে পৌঁছানো দরকার, যেখানে প্রত্যেক দেশ কি পরিমাণ অভিবাসী গ্রহণ করবে, অভিবাসী বা শরণার্থী গ্রহণ করবে, এবং গ্রহণ করার পাশাপাশি ওই যাদের মূল যে জায়গায় সিরিয়াই মনে করেন ফর এক্সাম্পল, যাদের মাদারল্যান্ড, সেই জায়গাটাতে স্থিতিশীলতা কিভাবে আনা যায়, একটা আমার মনে হয় যে হলিস্টিক এবং ব্যাপক ভিত্তিক অ্যাকর্ড করা দরকার ইউনাইটেড নেশনসের অধীনে। এবং সেপ্টেম্বরের যে সেশন চলছে, আমাদের আশাবাদ যে এই সেশনে এই বিষয়টা একটা মূল ইস্যু হবে, এবং আগামী 2030 সাল পর্যন্ত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যদি করছেন, সেখানে মাইগ্রেশন ইস্যু অন্তর্ভুক্ত আছে, সুশাসনের বিষয় আছে। আমার মনে হয় এই বিষয়গুলি নিয়ে একটা গ্লোবাল অ্যাকর্ডে পৌঁছে দরকার, তাহলে সবাই বাধ্যতামূলকভাবে যার যার দায়িত্ব পালন করবে। জি, আমি একটা ছোট্ট 1 মিনিটে বিরতি যাব। বিরতি থেকে এসে আপনার কাছে জানতে চাইবো যে আপনি তখন বলছিলেন যে এই সমস্যাগুলো শেষ আসলে কিভাবে হতে পারে, সেই বিষয়ে জানবো। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি 1 মিনিট পরে। শুনছো, এই গোলাপটা তোমার জন্য। এই নাও আরো একটা, এটাও নাও। ওগো নাও না, গোলাপ। আর এটাও নাও। কোথায় গোলাপ? এতে আছে গোলাপ। নতুন গোলাপি হুইলে আছে লেবুর শক্তি আর হাজারো গোলাপের সুবাস। আচ্ছা, মাত্র এই কয়টা গোলাপ? আরো নিয়ে আসছি। এসব কঠিন দাগ দূর করতে 500 গ্রাম সার্ফ এক্সেলের দামও পড়লো 99 নয়, এখন মাত্র 85 টাকায়। শুনছো, এই গোলাপটা তোমার জন্য। এই নাও আরো একটা, এটাও নাও। ওগো নাও না, গোলাপ। আর এটাও নাও। কোথায় গোলাপ? এতে আছে গোলাপ। নতুন গোলাপি হুইলে আছে লেবুর শক্তি আর হাজারো গোলাপের সুবাস। আচ্ছা, মাত্র এই কয়টা গোলাপ? আরো নিয়ে আসছি। আরো একবার দেখছেন বাংলাদেশে এখন মোস্তাফিজুর রহমান, অভিবাসী শরণার্থী যে সমস্যা সংকট যেটা বলছেন আপনারা, সেটার শেষ কোথায় আপনি কি মনে করেন? এটা আপাতত শেষ নাই। এই কারণে যে আপনি এটার গভীরে গেলে দেখবেন যে এটার অন্যতম কারণ এখন বলা হয় যে বুশের পলিসি বা আমেরিকান পলিসি। আসলে পলিসিটা কিন্তু কামাল ভাই যেটা বলছিলেন, এটার সাথে পুঁজির একটা ব্যাপার আছে, এবং মধ্যপ্রাচ্যের এই সংকটটা মূলত তেলের সংকট। যারা অনেক এটা নিয়ে অনেক কাজ করেছেন, গবেষণা করেছেন, তারা এখন যেটা বলছেন, এবং এই যে বুশের তথাকথিত ওয়ার অন টেরর বা এর পরে যে সমস্ত তথাকথিত গণতন্ত্র পুনরুদ্ধারের যে অভিযানগুলির কথা বলা হচ্ছে, এগুলো সবই কিন্তু মানে আমেরিকার দুটি স্ট্রং লবি আছে, একটি তেলের এবং আরেকটি হচ্ছে অস্ত্র ব্যবসায়ী যারা, তাদের এই অস্ত্র ব্যবসা এবং তেলের ব্যবসা হচ্ছে আমেরিকার ইকোনমির অন্যতম মূল চালিকা শক্তি। এইটা যতদিন তাদের মূল চালিকা শক্তি থাকবে, ততদিন তাদের আসলে যুদ্ধ পরিহার করার উপায় নয়। এবং ইভেন আমেরিকানরা ওটা বলে থাকে যে যুদ্ধ না হলে আমেরিকার ইকোনমিতে গতি আসে না, আমেরিকার অর্থনীতিতে গতি আসে না। কাজে সেদিক থেকে বিচার করতে গেলে আপনার খুব সহসা এটা শেষ হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা শেষ করে তার অর্থনীতিতে তার বিরাট একটা আঘাত পড়বে। আজকে আপনি দেখেন যে বিলিয়ন বিলিয়ন ডলারের মিসাইল বা উইপন বা আপনি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যুদ্ধ জাহাজ, এগুলি এত ইনভেস্টমেন্ট, এটার তাদের ইকোনমি একটা বিরাট এমপ্লয়মেন্ট এর সাথে জড়িত, অনেকের পুঁজির সাথে জড়িত। কাজে ওই জায়গা থেকে
যদি তারা বের না হয়ে আসতে পারে, তেল এবং অস্ত্রের চাহিদা যতদিন থাকবে ততদিন এই সংকটগুলি দূর হবে না। গণতন্ত্রের কথা মাসুদ ভাই বলেছেন, বাট এখানে আমি একটু দ্বিমত পোষণ করি। দেখেন, গণতন্ত্র হচ্ছে তাদের সেকেন্ডারি ইস্যু, ওটা ছিল একটা ক্যামোফ্লেজ, ওটা একটা বাহানা বলা যায়। কারণ তেলের জন্য তারা লিবিয়া এবং ইরাক এই দুইটা খুবই তেল সমৃদ্ধ দেশ, এবং যখনই তারা দেখেছে যে এখানে ইন্টারভেনশন করলে যে এখন যে সরকার তারা হচ্ছে তলবিবাহক সরকার, এবং তারা খুব সহজে যে কোনো চুক্তি মানবে। পশ্চিমা দেশগুলোর এখন পরে দেখা গেল যে ফ্রান্স, ব্রিটেন বা জার্মানি এবং ওদিকে আমেরিকা তারা বা ইংল্যান্ড এরা ভাগাভাগি করে নিল যে লিবিয়ার এই তেলটা, এই তেল খনি থেকে আমি তেল নিব, বা ইরাকের এই তেল খনি থেকে আমি তেল নিব। তো এইটা একটা তাদের নিজস্ব একটা অ্যারেঞ্জমেন্ট। তো এইটা যতদিন থাকবে মনে হয় না যে আপনার মানে এখানে আমি একটা প্রশ্ন করি, ইরাকে কি আমেরিকান পাপেট যারা তাদের হাতে ইরাকের কন্ট্রোল আছে? লিবিয়াতে আছে? সেটাই ইন্টারেস্টিং জায়গা হলো এখানেই যে লিবিয়াতে এবং ইরাকে আমরা যেটা দেখছি রাষ্ট্রীয় ক্ষমতার কন্ট্রোল কিন্তু এখন আর দরকার নাই। এখানে তেল কোম্পানি যেগুলো তাদের কন্ট্রোল কিন্তু ঠিকই আছে, যে তারা যেখান থেকে রিফাইনারি গুলি থেকে তারা তেল নেয়, যেমন বড় অংশ এখন আইএস এর দখল, আইএস এর যে দখল এখন সেখানে আপনি তেলের অনেক তেল খনি শোধনাগার ওদের দখলে। সেটা আমরা বলছি যে এখন যে আইএস থেকে পুনরুদ্ধার করার যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা কিন্তু মানবিক কারণে না। আমি একটা বিরতি নিব, বিরতির পরে আমি কামরুল ইসলাম চৌধুরী আপনার কাছে যেটা জানতে চাইবো যে আমরা জানি যে ইউরোপীয়রা একসময় বিভিন্ন দেশে নির্যাতন করে উপনিবেশ স্থাপন করে নিজেদের সম্পদ করেছে। এখন যখন শরণার্থীরা ইউরোপে যেতে চাইছে তখন তাদের ভূমিকাটা আসলে কিরকম হওয়া উচিত, বিরতি থেকে এসে আপনার কাছে শুনছি। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার। কামরুল ইসলাম চৌধুরী, শরণার্থী বিষয়ে আমার যেটা প্রশ্ন ছিল যে ইউরোপ একসময় বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করে নির্যাতন করে তাদের সম্পদ অর্জন করেছে, আমরা সবাই জানি। কিন্তু এখন যখন সেসব দেশ থেকেই বলা যায় কাছে পিঠে সেসব দেশ থেকেই অভিবাসীরা শরণার্থীরা যাচ্ছে, সেক্ষেত্রে তাদের ভূমিকাটা এখন কিরকম হওয়া উচিত ইউরোপের? মানে ঐতিহাসিকভাবে তারা তো শোষণ করে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে শোষণ করে কিন্তু তারা তাদের উন্নয়নটা ঘটিয়েছিল। তাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মূল ছিল হচ্ছে এই শোষণ, নির্যাতন, দাস প্রথা, দাস ব্যবসা, এগুলো কিন্তু তারাই শুরু করেছিল। তো এখন তাদের ইকোনমিক যে গ্রোথ এবং তার ইকোনমির যে সাইজ এবং সেখানে যে অ্যাবজর্পশন পাওয়ার, যেমন জার্মানির সুযোগটা করে দিল। কারণ হচ্ছে জার্মান ইকোনমি ইউরোপের একটা বড় ইকোনমি এবং তাদের গ্রোথ রেট মানে পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি। একসময় যেরকম চীনের গ্রোথ রেট ছিল অনেকটা বলা যায়, হ্যাঁ অনেক বেশি, মানে 10% প্লাস, অনেক বছর ধরে প্রায় ওভারহিটেড ইকোনমি বলা হতো। সেই রকম কিন্তু জার্মান ইকোনমি হচ্ছে ওভারহিটেড ইকোনমি। গ্রোথ রেট কিন্তু মানে প্রায় গত 15-20 বছর ধরে কিন্তু ইকোনমিক গ্রোথ রেট ওদের বেশ চাঙ্গা। তো সেই কারণে তারা কিন্তু অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে এবং অনেক মানে শ্রমিক, অভিবাসী বা শরণার্থী তারা নিতে পারে। অস্ট্রিয়া সেই তুলনায় কিন্তু ছোট ইকোনমি, কিন্তু তারপরও তাদের ওই যে মানে মানবাধিকার বোর্ডটা কিন্তু তাদের অনেক বেশি প্রবল। কারণ ইউরোপের যে সভ্যতা, সেই সভ্যতার কিন্তু যেমন ভিয়েনা কনভেনশন বলি বা এরকম কনভেনশনগুলো সেখানেই কিন্তু মানে হয়েছিল। কারণ অস্ট্রিয়া এক ধরনের বলা যায় অভিজাত একটা দেশ, ছোট্ট দেশ, কিন্তু তার কিন্তু মান মর্যাদাটা অনেক বেশি, ডিগনিটি, হ্যাঁ, প্রিন্সিপাল, কোড অফ কন্ডাক্ট, এথিক্স, এগুলো কিন্তু মানে অন্য অনেক ইউরোপিয়ান দেশের তুলনায় অনেক বেটার। সেই কারণে তারা মানে মানবিক ইয়েতে কিন্তু সাড়া দিয়ে অভিবাসীগুলো গ্রহণ করে। ছোট্ট করে যদি বলেন যে এখন এই সমস্যার সমাধান কিভাবে করতে পারে ইউরোপ, ছোট্ট করে। ইউরোপের এখনো অনেক শ্রমিক, অনেক
শরণার্থী অভিবাসী নেওয়ার ক্ষমতা আছে। শুধুমাত্র গ্রিস বা ওইরকম হাঙ্গেরি বা ছোট ছোট কতগুলো মানে দুর্বল অর্থনীতি যেগুলো এখন হতদরিদ্র অর্থনীতি ইউরোপের মধ্যে, সেই কটা দেশ বাদ দিয়ে বাকিরা কিন্তু নিতে পারে, নিলেই কিন্তু সমস্যাটার সমাধান হতে পারে। কিন্তু তাদের মধ্যেও কিন্তু রক্ষণশীল মতটা অনেক বেশি প্রবল, এবং সেখানে হয়তো এটা একটা বড় বাধা হতে পারে। সেই বাধাটা যদি রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে যেমন অ্যাঞ্জেলা মার্কেলের মতো যদি নেতৃত্ব হয়, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান। আমার সময় একদম শেষ, মাসুদ করিম আপনার কাছে শেষ কথাগুলো শুনতে চাইবো যে কিভাবে। শেষ কথা অনেক কথা, সেটার একটা হলো যে ধরেন ধনী দেশ যারা, সেই সব দেশে গ্রোথ রেট কম, হ্যাঁ, বিশেষ করে এখন জনসংখ্যা কমে যাচ্ছে, বাড়ছে না। তো তাদের যদি জনসংখ্যা না বাড়ে, সেই ক্ষেত্রে কর্মক্ষম ফোর্স তাদের দরকার। সেই জায়গায় আমার মনে হয় যে অভিবাসী বা শরণার্থী যাই বলেন, ওই সমস্ত লোকজনকে আশ্রয় প্রশ্রয় দেওয়া দরকার আছে। তাহলে এটার মাধ্যমে তারা তাদের ইকোনমিও টিকলো, এবং যারা আশ্রয় পাচ্ছেন না তারা আশ্রয় পাইলেন। আরেকটা জিনিস হতে পারে যে যে সমস্ত দেশ থেকে তারা যাচ্ছেন, যে সমস্ত অঞ্চল থেকে, বিশেষ করে অর্থনৈতিক কারণে, ওই সমস্ত অঞ্চলে ধনী দেশগুলি যদি জ্ঞান বিজ্ঞান এবং কর্মসংস্থান এবং উন্নয়নের জন্য তারা এখানে ইনভেস্ট করেন, তাহলে সেই জায়গাতেও তারা এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। এবং সার্বিকভাবে আমি বলবো যে একটা সার্বিকভাবে এক এক এলাকার এক এক ধরন, যেমন ধরুন এশিয়ার যে সংকটটা একরকম, ইউরোপের সংকটটা একরকম, সেই সংকটগুলির ধরনগুলি আইডেন্টিফাই করে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা। আমার সময় একদম শেষ। মাসুদ করিম, মুস্তাফিজুর রহমান এবং কামরুল ইসলাম চৌধুরী, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।